হলো সব খবর, কম সময় সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবিয়া স্মৃতি। প্রার্থিতা ফিরে পেতে আপিলের প্রথম দিনে নির্বাচন কমিশনে আবেদন করেছেন মনোনয়ন বাতিল হওয়া ৪২ জন। অঞ্চল ভিত্তিক 10টি বুথে আপিল গ্রহণ চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। এরপর হবে শুনানি। আপিলকারীদের দাবি যে নানা তুচ্ছ কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। সোমবার সকালে বুথ পরিদর্শনে গিয়ে সিইসি বলেছেন যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজমান রয়েছে। আর ইসি সচিব জানিয়েছেন প্রতিটি আপিলই গুরুত্বের সাথে নেবে কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাই শেষে সারা দেশে ২৫০০-এর বেশি প্রার্থীর মধ্যে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। অবৈধ বলে গণ্য হওয়া প্রার্থীরা আপিল করছেন ইসিতে। আপিল করতে আসা প্রার্থীদের কেউ কেউ ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন, কেউ কেউ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। একই কারণে যদি একজনের মনোনয়ন বাতিল করে ডাইরেক্ট আর একজনকে সময় দিয়ে সংশোধনের সময় দেয়, তাহলে তো এটা বৈষম্য হলো। আমরা মাঠে কাজ করতে পারি না এবং আমাদেরকে গেলেই ওনার লোকজন দিয়ে আমাদের উপর মপ করার চেষ্টা করে। জীবনের নিরাপত্তা নেই, আমাদের পরিবার সবাইকে হুমকি দেয়। প্রার্থীরা যদি মানুষের কাছে স্বাক্ষর নিতে না পারি তাহলে আমি কিভাবে জমা দিব? সো আমি মনে করি যে আইনটা করা হয়েছে জনগণের যে ইচ্ছাটা সেটার সাথে সাংঘর্ষিক। আমি যেহেতু জমা দিতে পারিনি, তাই এটা পূর্ণের আগে কোর্ট থেকে রায় আসতে হবে। ইসিতে আপিলের বুথ পরিদর্শন করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবাই সহযোগিতা করলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাআল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ। ইসি সচিব জানিয়েছেন সংক্ষুব্ধ যে কেউই আপিল করতে পারেন, সেটা যাচাই বাছাই করে পুনরায় সিদ্ধান্ত দেওয়া হবে। রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না। আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। ডিসি অফিসে হেনস্থার শিকার মানিকগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাও আপিল করেছেন। কোনো পক্ষের সঙ্গে তারা ভালো আতাত আছে, আমার সঙ্গে তারা আমি যা বলি তা না বলে তাদেরকে কীভাবে সেভ করা যাবে সেই তারা নির্বাচনে যখন এটা ঘোষণা করে তখন ওইটা আমি লক্ষ্য করেছি। আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি, বুঝতে পেরেছি। টাকার মোহতে অনেক কিছু হয়ে গেছে সেখানে। ভোটারের এলাকার জটিলতায় মনোনয়নপত্র বৈধ হয়নি ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার। তিনিও আপিলের ইতিবাচক ফলাফলের আশা করছেন। যারা স্বাক্ষর করেছেন এই প্রায় ৫,০০০ মানুষ এত অল্প সময়ে, ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি। তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। প্রথম দিন সারা দেশ থেকে মোট ৪২টি আপিল আবেদন জমা পড়েছে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। যথাসময়ে ভোট হবে। ভোট বানচালের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির ১৯তম বৈঠক শেষে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ সময় তিনি বলেছেন, ফ্যাসিস্টের এজেন্টরা বিভিন্ন দলে অনুপ্রবেশ করে নাশকতা করতে পারে। এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় ওসমান হাদী হত্যার বিচার নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, হাদী হত্যা মামলায় চার্জশিট প্রস্তুত রয়েছে, জমা দেওয়া হবে ৭ই জানুয়ারির মধ্যেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। যারা নির্বাচন বানচাল চেষ্টা করবেন তারা ব্যর্থ হবে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাদী হত্যা মামলার চার্জশিট ৭ তারিখের ভিতরে অবশ্যই ইনশাআল্লাহ আমরা দিয়ে দেব। এর চূড়ান্ত প্রস্তুত হয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন সিপিবি, বাসদ সহ বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতারা। অভ্যুত্থানের পর দেশকে এগিয়ে নিতে তৈরি হওয়া সুযোগ কাজে লাগাতে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত এই চেয়ারম্যান। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকিও আজ তারেক রহমানের সাথে দেখা করেছেন। আলাদাভাবে সাক্ষাৎ করেছেন জমিয়তে ওলামায়ে ইসলামের নেতারা। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথেও সাক্ষাৎ করতে শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার আসেন সিপিবি, বাসদ সহ বামপন্থী জোটের নেতারা। বেশ আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম আর দেশপ্রেমের কথা তুলে ধরেন বাম জোটের নেতারা। তারেক রহমান বামপন্থী নেতাদের দেশ এগিয়ে নিতে সহযোগিতার আহ্বান জানান। বিভিন্ন বিষয়ে আমাদের মত পার্থক্য থাকবে, কিন্তু সবসময় আমাদের যাতে একটা
পলিটিক্যাল কালচার, রাজনৈতিক যে একটা সহনশীলতা, ফিলোসফিক্যাল টলারেন্স সেটা থাকে, সেটা একটা গণতন্ত্রের জন্য সেটাই একটা সৌন্দর্য। গণতন্ত্রের জন্য দুটো বিষয় লাগে, একটা হলো যে রাজনৈতিক সহনশীলতা, আর একটা হলো যে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন, জনপ্রতিনিধি নির্বাচন। এই দুইটারই গত 54 বছরে বাংলাদেশে ঘাটতি ছিল, সেটা হয় নাই। সেইটা এই সুযোগটা যাতে আমরা কাজে লাগাতে পারি। পরে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে আসেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। তিনি বিএনপি সমর্থন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে এবার নির্বাচন করছেন। বাংলাদেশেরকে যারা অস্বীকার করবে তারা আসলে বাংলাদেশের রাজনীতিতে জনগণ কর্তৃক গৃহীত হবে না বলে আমরা মনে করি। ফলে বাংলাদেশকে যারা স্বীকার করেন, বাংলাদেশের সংগ্রামকে যারা স্বীকার করেন, তার ইতিহাসকে যারা স্বীকার করেন, তার ইতিহাসের মধ্যে জনগণের সংগ্রামের যে ধারাবাহিকতাকে যারা ধারণ করেন, বাংলাদেশের জনগণ তাকেই বেছে নেবে। এবং জনাব তারেক রহমান বিএনপির পক্ষ থেকে তারা সেই ধারণ করার জায়গাগুলো, তাদের যে অঙ্গীকার, সেটা পুনর্ব্যক্ত করেছেন। এছাড়াও তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের বিএনপি জোটের প্রার্থী ও জমিয়ত নেতা জুনায়েদ আল হাবিব। এ সময় খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনার পাশাপাশি নির্বাচনের কৌশল নিয়ে তারা আলোচনা করেন। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতায় গেলে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে শক্তিশালী করা হবে বাণিজ্যিক সংগঠনগুলোকে। যোগ্যতার ভিত্তিতেই দেয়া হবে সরকারের বিভিন্ন বাণিজ্যিক কাজের দায়িত্ব। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ব্যবসায়ী সংগঠনগুলো আয়োজিত দোয়া মাহফিলে এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে দেশ বিরোধী চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, খালেদা জিয়া নানা নিপীড়নের শিকার হলেও প্রতিশোধ পরায়ণ ছিলেন না কখনোই। তাই 5ই আগস্টের পর সবার প্রতি শান্তি আর সম্প্রীতি ধরে রাখার বার্তা দিয়েছিলেন তিনি। ঠিক এ কারণেই একটি দল থেকে গোটা দেশের নেত্রী হয়ে উঠেছিলেন খালেদা জিয়া। এ সময় ব্যবসায়ী সংগঠনগুলো নির্বাচিত সরকারের সাথে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন। ওনার এই দূরদর্শী ব্যবসা বান্ধব একটা প্রাইভেট সেক্টর ড্রিভেন ইকোনমিতে আমরা সবাই ওনার সাথে সাথ দিব এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ঔষধ শিল্পের আজ যা কিছু উন্নতি দেখেন, তার জন্য আমরা সম্পূর্ণভাবে ওনার কাছে ঋণী। আগামী দিনে আপনারা দোয়া করেন, আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন, অনেকগুলো সরকারি কর্মকাণ্ড যেগুলো আপনারা করতে পারবেন সেগুলো আমরা আপনাদের হাতে তুলে দেব। 1971 সালে যার জন্য আমরা যুদ্ধ করেছিলাম, 1990 সালে যার জন্য লড়াই করেছি গণতন্ত্রের জন্য, 1924-এ 2024-এ যাদের জন্য আমার ছেলেরা রক্ত দিয়েছে, আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি। দেশ কিভাবে চলবে তা ঠিক করতেই গণভোট। যারাই ক্ষমতায় যাবেন তাদের সীমা বেঁধে দেবেন নাগরিকেরা। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে আগামী 50 বছরের শেখ হাসিনার ফ্যাসিস্ট তৈরি হবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। দুপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলেম, ওলামা এবং ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেছেন তিনি। 54 বছর ধরে আদালত কার্যকারিতা হারিয়েছে। ঠিক এই কারণেই গণভোটের প্রয়োজন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন আলী রিয়াজ। আরও বলেছেন তিনি যে প্রধানমন্ত্রী চাইলেই তার ইচ্ছামতো নির্বাচন কমিশন গঠন করবে, এমনটা যাতে না হয় সেজন্যই এই গণভোট। কর্মশালায় গণভোটের বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে ইসলামিক ফাউন্ডেশন এবং আলেম ওলামাদের ভূমিকা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দার। জমিদারিতে তো মানুষকে গুম করা হতো না, আমি ইতিহাসে পাইনি, কিন্তু এমন এক রাষ্ট্র আমরা পেয়েছিলাম যেখানে মানুষকে কে কখন গুম হয়ে যাবে আর ফিরে আসবে কি আসবে না, এমন এক বিভীষিকাময় পরিবেশ পরিস্থিতি এখানে তৈরি করা হয়েছে। সকলে মিলে ঠিক করি দেশটা কিভাবে চলবে, কে চালাবে সেটা, ওইটার জন্য জাতীয় সংসদ। আমরা 5 বছরের জন্য কাউকে ঠিক করে দেব, কিছু স্বাভাবিক থাকলে 5 বছর পরে আবার নির্বাচন হবে সংসদে, কিন্তু প্রতি 5 বছরে গণভোট হবে না। গণভোটের কোনো প্রার্থী নাই। প্রার্থীদের হলফনামায় অসঙ্গতিপূর্ণ সম্পদ বিবরণী পেলে তা পরীক্ষা করা হবে, জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বিকেলে দুদক বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট কারাপশন র্যাক এর নবনির্বাচিত সংগঠকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেছেন তিনি। দুর্নীতি কোনো
আপোষযোগ্য বিষয় নয়। উল্লেখ করে চেয়ারম্যান আরও বলেছেন, দুদকের নতুন গেজেটে তেমন কোনো বিষয় থাকলে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। রিপোর্টার্স এগেইনস্ট কারাপশন এর নবনির্বাচিত কমিটিকে দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন দুদক চেয়ারম্যান। কোন স্টেটমেন্ট কি আপনাদের মনে হয় সন্দেহজনক, এবং আমি আমার সাংবাদিক ভাইদেরও বলবো, তাদেরও যদি মনে হয় যে এটা পরীক্ষা করা দরকার, এখানে বড় রকম কারচুপি হয়েছে, সেটা যদি আমরা দুদক পাই, আমরা দুদক আমাদের সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতার মধ্যেও আমরা সেগুলি পরীক্ষা করব, পরীক্ষা নিরীক্ষা করে বের করার চেষ্টা করব। এবং এটার জন্য আমরা দরকার হলে আমরা আমাদের অন্যান্য কর্মকাণ্ড খানিকটা কমিয়ে নিয়ে এসে হলো এই সময়টায় এই কাজটা আমরা করে যাব। চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন এক যুব দল কর্মী। রাত 8:30টায় উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে এই ঘটনাটি ঘটেছে। নিহতের নাম জানে আলম। তিনি রাউজানের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে রাতে হঠাৎ করেই কয়েকজন দুর্বৃত্ত জানে আলমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর খুব দ্রুত পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জানে আলম। গুমের মতো অপরাধ সংগঠনের দায়ে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি। কমিশনের প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। সোমবার বিকেলের দিকে কমিশন কার্যালয়ে গণমাধ্যমের সামনে গুম সংক্রান্ত প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেছে কমিশন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে সেই সময় যে প্রতিবেদনে উল্লেখ করা হয় কমিশনের প্রাপ্ত অভিযোগগুলোর মধ্যে 25% র্যাব এবং 23% গুমের সঙ্গে জড়িত পুলিশ। অভিযোগ পাওয়ার পর সামরিক গোয়েন্দা সংস্থা র্যাব, এনএসআই সহ বিভিন্ন বাহিনীর স্বীকৃত এবং গোপন আটক কেন্দ্র পরিদর্শন করে কমিশন। প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করে এসেছি যে সরকারের তরফ থেকে এই বিষয়গুলো উদ্ঘাটন করার জন্য, অর্থাৎ ভিকটিম পরিবারের ডিএনএ স্যাম্পল কালেক্ট করা এবং ভবিষ্যতে যাতে ওইখানে যাদের দাফন করা হয়েছে যে সন্দেহজনক স্পটগুলো আছে সেইটার সাথে ম্যাচিং করে কিনা, অর্থাৎ একটা ইনডেপথ ইনভেস্টিগেশন দরকার। এটা আমরা তদন্ত করছি, অনুসন্ধান যেহেতু ইনকোয়ারি আমরা করেছি, আমরা চেষ্টা করেছি টু ফাইন্ড আউট দ্য হোয়ারঅ্যাবাউটস অফ দ্য ভিকটিমস, ইভেন টু ফাইন্ড আউট দ্য রিমেইনস অফ দ্য ভিকটিমস, দেহাবশেষ পাওয়া যায় কিনা, কিন্তু আমরা পাইনি। এখন এটা আইসিটির ইনভেস্টিগেটিং টিম ওরা ইনভেস্টিগেট করলে সেগুলো হয়তো পাওয়া যেতে পারে। মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারের স্বর্ণের দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। নিয়ে গেছে সেখান থেকে প্রায় 2 কোটি টাকার মালামাল। সোমবার ভোর রাতের দিকে এই ঘটনাটি ঘটেছে। সিসি ফুটেজে দেখা যায় যে কেচি গেট এবং শাটারের তালা ভেঙে মোহাম্মদপুরের রানা জুয়েলার্সে ঢোকে চোর চক্রের একাধিক সদস্য, যাদের সবাই মুখোশ পরা ছিল। এ সময় দোকানের স্বর্ণ, রূপা এমনকি সিন্দুকটাও নিয়ে গেছে তারা। পরে ট্রাকে করে মালামাল সহ ভোরের আলো ফোটার আগেই পালিয়ে যায় তারা সেখান থেকে। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ এবং চোরদের গতিবিধি পর্যালোচনা করে আইনের আওতায় আনার কথা বলেছেন পুলিশ। যথেষ্ট পরিমাণ সেফটি আছে, এত কিছু থাকার পরেও মনে করেন যে দোকান চুরি হয়, সব নিয়ে গেছে। প্লাস আমার যে আপনার লকারটা ছিল সিন্দুক, ওইটাও নিয়ে গেছে। রাত্রে এই যে পুরো রাস্তাটাতে আপনার বিন্দু মাত্র কোনো সিকিউরিটি থাকে না। এই এলাকায় তো কোনো নিরাপত্তা ওইরকম ভাবে নাই। 8 জন মানুষ মিলে যেহেতু চুরি করেছে, নিঃসন্দেহে তারা আগে থেকে এটা পরিকল্পনা করেছে। দ্রুত সময়ের মধ্যে আমরা চোরাইকৃত মালামাল উদ্ধার করতে পারবো এবং এই চুরির সাথে যারা যুক্ত অপরাধী তাদেরও আমরা ধরতে পারবো। কয়েদিদের পোশাকে ম্যানহাটনের ফেডারেল আদালতে নেওয়া হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে নিউ ইয়র্কের স্থানীয় সময় দুপুর 12টার দিকে শুরু হবে তার বিচার কাজ। তাদের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখবেন বিচারক। এদিকে মাদুরোকে ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজধানী কারাকাস সহ ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে চলছে তুমুল বিক্ষোভ। তবে ট্রাম্পের ঘোষণা, ভেনেজুয়েলার বর্তমান প্রশাসন সহায়তা না করলে আবারও হামলা করা হবে এই দেশটিতে। নিউ ইয়র্কের স্থানীয় সময় তখন সকাল প্রায় 8টা। হাতে হাতকড়া আর কয়েদিদের পোশাক পরিয়ে হেলিকপ্টার থেকে নামানো হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। কঠোর নিরাপত্তায় ম্যানহাটনের ফেডারেল আদালতে নিয়ে যাওয়া হয় তাদের।
বিবিসির সূত্রে জানা যায় নিউ ইয়র্কের স্থানীয় সময় দুপুর 12টায় বিচার কাজ শুরু হবে। যুক্তরাষ্ট্রে কোকেন পাচার সহ মাদুরো ও সিলিয়ার বিরুদ্ধে আনা একাধিক অভিযোগের সত্যতা খতিয়ে দেখবেন 92 বছর বয়সী ডিস্ট্রিক্ট জাজ অ্যালভিন কে হেলারস্টাইন। এদিকে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণ ও আটকের ঘটনায় বিক্ষোভে উত্তাল ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। হাতে প্লাকার্ড আর মাদুরোর প্রতিকৃতি নিয়ে রাজপথে জড়ো হয় মাদুরোর হাজারো সমর্থক। তাদের দাবি যে কোনো মূল্যে ফিরিয়ে দিতে হবে প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে। আমরা প্রস্তুত আছি। এটা কারাকাসের সবচেয়ে বড় সশস্ত্র সংগঠন। আমরা আমাদের প্রেসিডেন্টকে ফেরত চাই। আমি এখনো বুঝতে পারছি না কিভাবে হেলিকপ্টারগুলো প্রবেশ করলো এবং প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে গেল। সামরিক বাহিনী কেউ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারলো না। এত কিছু করেও ক্ষান্ত হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বর্তমান প্রশাসন সহযোগিতা না করলে আবারও ভেনেজুয়েলায় হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভেনেজুয়েলায় এখনই নির্বাচনের চেয়ে মাদক পাচার বন্ধ এবং তেল শিল্প সংস্কার প্রয়োজন। দেশটির বর্তমান প্রশাসনের সাথে আমরা এসব নিয়েই কাজ করতে চাই। ভেনেজুয়েলাকে সুসংগঠিত করার প্রচেষ্টায় দেশটির প্রশাসনের বাকি সদস্যরা সহায়তা না করলে দ্বিতীয়বার হামলা হতে পারে। এ অবস্থায় থমথমে পরিস্থিতি দেশটির রাজধানী কারাকাস সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোই। জনমনে আতঙ্ক দূর করতে দেশজুড়ে টহল জোরদার করেছে ভেনেজুয়েলার সেনাবাহিনী। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দায়িত্ব পেয়েই সুর নরম করলেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। আলোচনার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করার আগ্রহ জানিয়েছেন তিনি। রোববার রাতে দায়িত্ব নিয়েছেন দেলসি। এরপরে মন্ত্রিসভার সদস্যদের সাথে জরুরি বৈঠকে বসেছেন তিনি। ভেনেজুয়েলায় হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। একসাথে কাজ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন দেলসি। বলেছেন আন্তর্জাতিক কাঠামোর মধ্য দিয়ে পারস্পরিক উন্নয়ন নিশ্চিত করতে চায় কারাকাস। তা এর পাশাপাশি দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিতে সহাবস্থানের উপরও জোর দিয়েছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত এই প্রেসিডেন্ট। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।